বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি হাবিব স্যার তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের টপিক এই মুহূর্তে যেটা নেব সেটা হচ্ছে সাউন্ড অ্যান্ড কী বলে ম্যাগনেটিজম বা ম্যাগনেট, শব্দ চুম্বক নিয়ে ক্লাস নেব। প্রথমে এই শব্দ। তো শব্দ এক প্রকার কি শক্তি, আমরা সবাই জানি নাকি? শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায়। শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায়। কথা কি স্যার বোঝা গেছে কিনা? তাহলে শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায়। কিন্তু শব্দ তো আর এমনি উৎপন্ন হয় না, বস্তুর কম্পন লাগে। তো বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। বস্তুর কম্পনের ফলেই শব্দের উৎপত্তি হয়। বস্তুর কম্পন, এই যে বস্তুর কম্পন হলো, বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপত্তি হয়। বস্তুর কম্পনের ফলে শব্দ উৎপত্তি হয়, কিন্তু শব্দ সঞ্চালনের জন্য একটা জড় মাধ্যমের সাহায্য লাগবে। জড় মাধ্যমের সাহায্য লাগবে। শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের সাহায্য লাগবে। সেটা হতে পারে পানি বা বায়ু বা অন্য কোনো কঠিন পদার্থ হতে পারে। তো এই কথাটা প্রথম যে ব্যক্তি প্রমাণ করেছিলেন ওনার নাম হচ্ছে অটো ভন গ্যারিক। তো শব্দ সংক্রান্ত কী প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে, এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, তোমাদের যে শীট প্রোভাইড করা হবে সেখানে দেওয়া আছে। প্রতিধ্বনি কীভাবে সৃষ্টি হয়, প্রতিধ্বনির সাহায্যে কীভাবে কূপের গভীরতা নির্ণয় করা যায়, শব্দ দূষণ কি, এর ফলে কি ক্ষতি সাধিত হয়, মাইক্রোফোন কি, মাইক্রোফোন কত প্রকার ও কী, মাইক্রোফোন কিভাবে কাজ করে, ডপলার প্রভাব কি, উদাহরণ ব্যাখ্যা করো, সূর্য বা চাঁদ থেকে আলো পৃথিবীতে এসে পৌঁছায় কিন্তু শব্দ এসে পৌঁছায় না কেন, আধুনিক প্রেক্ষাগৃহের ছাদ আর্চের বাঁকানো থাকে কেন, চৌম্বক বলরেখা বলতে কী বোঝায়, এর ধর্মাবলী লিখুন, চুম্বক ও চৌম্বক পদার্থ বলতে কী বোঝায়, এদের পার্থক্য কী কী, ম্যাগনেটোমিটার কি, কত প্রকার ও কী, তড়িৎ চৌম্বক নির্মাণে ইস্পাত লোহা অপেক্ষা কাঁচা লোহা অধিক কার্যকর কেন। এগুলো আছে তোমাদের শব্দ আর চুম্বক সম্পর্কে কিছু কোশ্চেন দেওয়া আছে। পরীক্ষা আসছে শব্দ সংক্রান্ত কোশ্চেন 38তম বিসিএসেই সবচেয়ে বেশি, আর 34তম বিসিএসে। 38-এ সহজ কোশ্চেন, শব্দ দূষণের কারণ ব্যাখ্যা করো, মানব স্বাস্থ্যে এর ক্ষতিকর প্রভাব। 38 বিসিএস রিটেনে শব্দ দূষণ প্রতিরোধের জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে। থিওরিক্যাল কোশ্চেন, প্রতিধ্বনির সাহায্যে কীভাবে কূপের গভীরতা নির্ণয় করা যায়, এটা একটা কমন কোশ্চেন, পরীক্ষা আসেই। শব্দ দূষণ কি, এর ফলে কী ক্ষতি হয়, 34-এর কোশ্চেন। লাউড স্পিকার কীভাবে কাজ করে, স্বরকম্পের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ বিটস লিখুন, 34 বিসিএস। তাহলে সাউন্ড সংক্রান্ত কোশ্চেন 34তম বিসিএসে এবং 38তম বিসিএসে আসছে বেশি, 34 এবং 38। ওকে, মানে 11টা চ্যাপ্টার, তো 11টা চ্যাপ্টারের মধ্যে 10টা কোশ্চেন আসে। তো 10টা কোশ্চেন সবসময় যে প্রতি চ্যাপ্টার থেকে দেবে এমন কোনো কারণ নেই, মাঝে মাঝে চ্যাপ্টার স্কিপ করে। তো ওটা বাদ দিয়ে দিলে, স্কিপ করে ওটা বাদ দিয়ে আরেকটা চ্যাপ্টার দিল, বোঝো নাই, এরকম হইতে পারে আর কি। তো আমরা দেখি, একটু পড়ি। হ্যাঁ, প্রথমে বলেছি যে কঠিন পদার্থের শব্দের বেগ সবচেয়ে বেশি। তোমরা জানো, প্রিলিমিনারিতে পড়ছো, কঠিন পদার্থের শব্দের বেগ সবচেয়ে বেশি। তরল পদার্থের শব্দের বেগ কম, কাটছে কঠিনের চেয়ে কম। বায়বীয় পদার্থের শব্দের বেগ সবচেয়ে কম, শূন্য মাধ্যমের শব্দের বেগ কি, শূন্য। তো শব্দকে যদি তুমি প্রতিধ্বনি আকারে শুনতে যাও, তাহলে প্রতিধ্বনি কাকে বলে? কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরবর্তী কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে আবার যদি উৎসের কাছে ফিরে আসে, তখন তাকে শব্দের প্রতিধ্বনি বলে। তাহলে কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরবর্তী কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে এলে তাকে শব্দের প্রতিধ্বনি বলে। মনে থাকবে, কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরবর্তী কোনো প্রতিফলক পৃষ্ঠে, কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরবর্তী কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে উৎসের কাছে যদি ফিরে আসে, তখন তাকে বলা হয় কি, শব্দের কি, প্রতিধ্বনি, শব্দের প্রতিধ্বনি। ওকে, তাহলে কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরবর্তী কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে উৎসের কাছে ফিরে এলে তাকে শব্দের প্রতিধ্বনি বলে। আমি তোমাকে বলতে চাচ্ছি, সোর্স এখান থেকে উৎপন্ন হলো, দূরে এখানে গিয়ে বাধা পেল, এটা রিফ্লেক্টর, বাধা পেয়ে আবার উৎসের কাছে ফিরে এলো, তাহলে এটাকে আমরা বলবো কি, শব্দের প্রতিধ্বনি।
কিন্তু মানুষ হিসাবে তুমি শব্দকে যদি প্রতিধ্বনি আকারে শুনতে চাও তোমাকে অবশ্যই 0.1 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 0.1 সেকেন্ড অপেক্ষা না করলে শব্দকে প্রতিধ্বনি আকারে তুমি শুনতে পাবে না। 0.1 সেকেন্ড। তাহলে শব্দকে প্রতিধ্বনি আকারে শুনতে গেলে অবশ্যই তোমাকে 0.1 সেকেন্ড অপেক্ষা করতে হবে। কেন? মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। মানুষের যে শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। কথা কি স্যার বোঝা গেছে কিনা? তাহলে মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। অর্থাৎ শব্দটা আমি উচ্চারণ করলাম না, এটা আমি না চাইলে আমার মাথায় থাকবে কতক্ষণ? 0.1 সেকেন্ড। তা আগেরটা শেষ হোক, আগেরটা শেষ হওয়ার পর আবার যদি একই শব্দের পুনরাবৃত্তি আমি পাই তাহলে সেটাকে শব্দের প্রতিধ্বনি বলা হয়। তো একই শব্দের পুনরাবৃত্তি পেতে তোমাকে যে 0.1 সেকেন্ড অপেক্ষা করতে হবে। তা যদি 0.1 সেকেন্ডের আগেই সেই শব্দটা তুমি শুনতে পাও তাহলে তো সেটাকে প্রতিধ্বনি বলতে পারবে না। তখন এটাকে বলা হবে রিভারবেরেশন, অর্থাৎ অনুরণন। অর্থাৎ শব্দের প্রতিধ্বনি আর অনুরণনের যে পার্থক্য সেটা তোমাকে আগে বুঝতে হবে। একটাকে বলছি শব্দের প্রতিধ্বনি, একটা হচ্ছে শব্দের অনুরণন। শব্দের প্রতিধ্বনি আর শব্দের অনুরণন। তাহলে শব্দের প্রতিধ্বনি কি? তাহলে শব্দের প্রতিধ্বনি হচ্ছে কোথাও থেকে উচ্চারিত শব্দ যে ফিরে আসবে, ঠিক আছে। কিন্তু যদি সেটা 0.1 সেকেন্ডের পরে আসে তাহলে সেটাকে প্রতিধ্বনি বলতে পারবে। তাহলে 0.1 সেকেন্ডের পরে যদি উৎসের কাছে ফিরে আসে তাহলে সেটা শব্দের প্রতিধ্বনি। আর 0.1 সেকেন্ডের আগে যদি আসে, 0.1 সেকেন্ডের আগে যদি 0.1 সেকেন্ডের আগে আসে তখন তাহাকে বলে অনুরণন। তাহলে 0.1 সেকেন্ডের আগে আসলে অনুরণন, 0.1 সেকেন্ডের পরে আসলে সেটা কি? প্রতিধ্বনি। তা 0.1 সেকেন্ড তোমাকে অপেক্ষা করতে বলছি শব্দকে প্রতিধ্বনি আকারে শুনতে গেলে। তা 0.1 সেকেন্ড অপেক্ষা যদি তুমি করো তাহলে শব্দ কি বসে থাকবে নাকি? তুমি জানো যে বাতাসের শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডে শব্দ যায় 332 মিটার 1 সেকেন্ডে। তাহলে 0.1 সেকেন্ডে যাবে 332 গুণন 0.1, তাহলে গুণ করলে কত হলো? 33.2 মিটার পথ। বুঝো নাই ভাই? তাহলে 1 সেকেন্ডের শব্দ বাতাসে যায়, বাতাস শব্দটা লেখি নেই, বুঝে নিও, 332 মিটার। আর 0.1 সেকেন্ড যাবে 33.2, তাহলে যাওয়া আসা মিলেই 33.2, যাবে এবং আসা মিলে 33.2। তো শুধু যাওয়াটা কত হবে? 16.6 মিটার। ফিরে আসাটাও কত? 16.6 মিটার। এই 16.6 আর 16.6 যোগ করলে এই 33.2, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 33.2কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা? 16.6, তাহলে 16.6 মিটার। আমার কথা কি স্যার বোঝা গেছে কিনা? তাহলে 16.6 মিটার, 33.2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 16.6 মিটার। তাহলে শব্দকে প্রতিধ্বনি আকারে শুনতে গেলে উৎস এবং প্রতিফলক পৃষ্ঠ যেখানে গিয়ে বাধা হবে, এই দুটার মাঝখানের ডিস্টেন্স অন্ততপক্ষে 16.6 মিটার থাকা প্রয়োজন। কথা কি বোঝা গেছে কিনা? তাহলে শব্দের উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যে ন্যূনতম ডিস্টেন্স কত থাকা উচিত? 16.6 মিটার। কথা কি স্যার বোঝা গেছে কিনা? 16.6 মিটার। তাহলে শব্দের উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যে অন্ততপক্ষে দূরত্ব থাকতে হবে 16.6 মিটার। যেখান থেকে শব্দটা উচ্চারিত হবে আর যেখানে বাধা পেতে হবে, তাহলে তুমি শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে শব্দের প্রতিধ্বনির পার্থক্যটা যদি আমরা পড়ি তাহলে 16.6 মিটার, তাহলে বলবো এখানে প্রতিফলকের দূরত্ব 16.6 মিটার থেকে এর বেশি হতে হবে। তাহলে শব্দকে প্রতিধ্বনি আকারে শুনতে গেলে 16.6 মিটার এর বেশি, 16.6 মিটারের বেশি দূরে প্রতিফলক, তাহলে 16.6 মিটারের বেশি দূরে যদি প্রতিফলক পৃষ্ঠ থাকে তাহলে সেটাকে পেলে প্রতিধ্বনি বলবে। আর যদি 16.6 মিটারের কম, 16.6 মিটারের কম দূরত্বে
16.6 মিটারের কম দূরত্বে থাকে তাহলে সেটাকে বলো শব্দের অনুরণন। আশা করি বুঝতে পেরেছ। তাহলে শব্দের প্রতিধ্বনি এবং শব্দের অনুরণনের পার্থক্যটা দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ যদি 0.1 সেকেন্ড পরে আবার শোনা যায়, হ্যালো হ্যালো, দিস ইজ প্রতিধ্বনি। বাট হ্যালো 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 হ্যালো, দিস ইজ রিভাইব্রেশন বা অনুরণন। বোঝো নাই? অর্থাৎ ইকো হচ্ছে প্রতিধ্বনি। তাই ইকো হচ্ছে 0.1 সেকেন্ডের পরে। আর 0.1 সেকেন্ড যদি তুমি অপেক্ষা করো তাহলে ভাই শব্দ যাবে বাতাসে 33.2 মিটার। তাহলে মানুষ হিসাবে শব্দকে প্রতিধ্বনি আকারে শুনতে গেলে তোমাকে অন্ততপক্ষে 0.1 সেকেন্ড অপেক্ষা করতে বলা হচ্ছে। আর যদি তুমি 0.1 সেকেন্ড অপেক্ষা করো, 0.1 সেকেন্ড অপেক্ষা করলে এর মাঝখানে শব্দ যাওয়া আসা মানে কি যাবে এবং ফিরে আসবে, অর্থাৎ যাওয়া আসা মিলে তুমি যদি একসাথে ধরো তাহলে 33.2 মিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে শুধু যাওয়াটা করলে কত? 16.6। তাহলে শব্দ উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যে মিনিমাম দূরত্ব যদি 16.6 মিটার অথবা এর বেশি হয় তাহলে শব্দের প্রতিধ্বনি হবে। আর যদি 16.6 মিটার অথবা 16.6 মিটারের কম হয় তাহলে তার নাম কি? শব্দের অনুরণন। আশা করি বুঝতে পেরেছ। তা পরীক্ষায় যদি আসে শব্দের প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয়টা কীভাবে করবে বা কূপের গভীরতা নির্ণয়, এখানে প্রশ্ন ছিল শব্দের প্রতিধ্বনির সাহায্যে কীভাবে কূপের গভীরতা নির্ণয় করা যায় অথবা সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। বাস, তাহলে এগুলো মুছে দিয়ে একটু দেখি। তাহলে এক্ষেত্রে আমরা শব্দের প্রতিধ্বনি এবং অনুরণনের পার্থক্য দুটা শিখলাম। ফাটাফাটি পার্থক্য, দুইটাই মেইন পার্থক্য, বাকি সব ফাও। উদাহরণ দিতে পারো, কিছু উদাহরণ দিতে পারো? বোঝো নাই? দেখো, শব্দের প্রতিধ্বনির উদাহরণ কি? এই প্রতিধ্বনির সাথে কূপের গভীরতা নির্ণয় করা যায়, এটাই তো একটা উদাহরণ। আর অনুরণন হচ্ছে তোমার ওই যে দেখবা যে সিনেমা হলে দেখবা টাইগার 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 টাইগার, এগুলো অনুরণন। আচ্ছা ঠিক আছে, আমরা এবার দেখি। মনে করো একটা কূপ, তো বেসিক্যালি এই ক্ষেত্রে যেটা হয় কূপের গভীরতা নির্ণয় মানে কূপের পানি কত গভীরে আছে এইটা বের করা হয়, এটা বের করা হয়। তো এইখান থেকে যদি তুমি একটা সাউন্ড তৈরি করলা, সেই সাউন্ডটা গেল কূপের পানির উপরি পৃষ্ঠে গিয়ে হিট করবে, আবার এখান থেকে আবার উৎসের কাছে ফিরে আসবে। এই যাওয়া আসার সময়টা যদি তুমি 0.1 সেকেন্ড ধরো তাহলে যাওয়া আসা মিলে ডিস্টেন্স হবে 16.6, আবার ফিরে আসো 16.6। তাহলে উৎস আর প্রতিফলক পৃষ্ঠের মধ্যে ডিস্টেন্স কত? 16.6 মিটার হইল। তাহলে তুমি শব্দের প্রতিধ্বনির সাথে কূপের গভীরতা নির্ণয় করতে পারবা। শব্দের প্রতিধ্বনির সাহায্যে কূপের গভীরতা নির্ণয়, বোঝো নাই? তাই এক্ষেত্রে সূত্রটা হচ্ছে মোট দূরত্ব সমান বেগ গুণন সময়। তো মোট দূরত্ব দুইটা, তা আমরা মোট দূরত্বটাকে যেহেতু হাইট তা 2h ধরি, একটা h গেল আর একটা h ফিরে আসলো, এই h-এর মান আমরা ধরছি 16.6, তা 2h। তাহলে বেগ তো v আর সময় t, তাহলে h সমান কী হবে? v ইন্টু t ভাগ 2। এই 1 নম্বর সমীকরণের v আর t এর মান বসালেই শব্দের প্রতিধ্বনির সাহায্যে কূপের গভীরতা নির্ণয় করা যাবে। বুঝো নাই কথাটা? 1 নম্বর সমীকরণে v ও t এর মান বসালেই v আর t এর মান বসালেই 1 নম্বর সমীকরণে v এর মান তো মুখস্থ বাতাসের শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। আর সময়টা তোমার স্টপওয়াচ বা থামা গাড়ির সাহায্যে নির্ণয় করবা, তাহলে তুমি এই ক্ষেত্রে শব্দের প্রতিধ্বনির সাহায্যে কূপের গভীরতা নির্ণয় করতে পারবে। দেখো, তাহলে মোট দূরত্ব সমান কী হলো? বেগ ইন্টু সময়। মোট দূরত্ব সমান, এখানে তুমি লিখবা আমরা জানি মোট দূরত্ব সমান বেগ ইন্টু সময়। কথা কি বুঝতে পেরেছো কিনা? তোমাদের এটা শীটের মধ্যে দেওয়া আছে, কোথায় দেখি?
এটা দেওয়া আছে 3 নম্বর পৃষ্ঠায়। 3 নম্বর পৃষ্ঠায় দেখো প্রতিধ্বনি কীভাবে সৃষ্টি হয়, প্রতিধ্বনির সাহায্যে কীভাবে কুবের গতি নির্ণয় করা যায়, সুন্দর করে দেওয়া আছে। তবে এক্ষেত্রে আমার সমীকরণটা তুমি এখানে দিয়ে দিবা, আমরা জানি করে এইটুক দিয়ে দিবা। তারপর বলো 1 নম্বর সমীকরণে ভি ও টি এর মান বসালে বা বসিয়ে কুবের গতি নির্ণয় করা যায়। 1 নং সমীকরণে ভি মানে বেগ, ভি ও টি এর মান বসিয়ে কূপের গভীরতা এক নম্বর সমীকরণে ভি ও টি এর মান বসিয়ে কূপের গভীরতা নির্ণয় করা যায়। কথা কি স্যার বুঝতে পেরেছে কিনা? ভি আর টি এর মান বসালেই আমরা কিসের গভীরতা পেয়ে যাব? কূপের গভীরতা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে শব্দের প্রতিধ্বনি কাকে বলে বলছি, প্রতিধ্বনি কীভাবে সৃষ্টি হয় সেটা বলছি, এবং প্রতিধ্বনির সাথে কূপের গভীরতা নির্ণয় করা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই আসবেই। এটা 3 নম্বর পৃষ্ঠে আছে, এখান থেকে সুন্দর করে লিখে নিবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, বাস। লাউড স্পিকার কি? প্রশ্ন হচ্ছে আমার লাউড স্পিকার কি, কীভাবে কাজ করে? লাউড স্পিকার কি? এটা হচ্ছে লাউড স্পিকার। লাউড স্পিকার হচ্ছে একটি ইলেকট্রো কি বলে অ্যাকাউস্টিক ট্রান্সডিউসার, যা বিদ্যুৎ তরঙ্গকে শব্দ তরঙ্গে রূপান্তরিত করে। সহজ কথায় বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তি রূপান্তরিত করে। ওকে, একটি মুভিং কয়েল লাউড স্পিকার তৈরির প্রয়োজনে একটি শক্তিশালী স্থায়ী চুম্বক, পেন্সিল, পেপারকোন, কাগজের ফর্মার উপর সরু এনামেলের তার জড়ানো একটি ভয়েস বা স্পিচ কয়েল, স্পাইতার ও ধাতব ফ্রেম, এগুলো নিজে পড়ে নিও। সোজা কথা, শব্দ শক্তি বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তি রূপান্তরিত করে, সেটার নাম কি? লাউড স্পিকার। শব্দ দূষণ কি? এর ফলে কি হয়? অর্থাৎ শব্দ দূষণ কি? আমাদের যে নর্মাল লেভেল আছে, আমাদের যে মানুষের স্বাভাবিক শ্রবণ ধারণ করার ক্ষমতা হচ্ছে 45 থেকে 55 ডেসিবেল। এর বেশি হলেই সেটাকে শব্দ দূষণ বলবে। 45 থেকে 55 অর্থাৎ 45 টু 55 হচ্ছে ডেসিবেল। ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা পরিমাপক একক। ডেসিবেল কি বলো? শব্দের তীব্রতা পরিমাপক একক। এটা 34তম বিসিএসের কোশ্চেন ছিল। শব্দ দূষণ কি? এর ফলে কী ক্ষতি হয়? এটা পড়ে নিবা। ওকে, স্বরকম্পের প্রয়োগ, এটাও 34 বিসিএসে আসছিল। স্বরকম্প বা বিট, স্বরকম্প সাহায্যে সুর শলাকার অজ্ঞাত কম্পাঙ্ক নির্ণয় করা যায়। স্বরকম্পের সাথে খনিতে বাতাসের অস্তিত্ব নির্ণয় করা যায়। বাদ্যযন্ত্রাদির সুর নির্ণয় করা যায়। স্বরকম্প সা রে গা মা পা ধা নি সা, মানে রিপিট হয় 8টা পরপর। সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, এই যে 8টা পরপর রিপিট, এটাকে বলে স্বরকম্প। হ্যাঁ, তো এই স্বরকম্পর প্রয়োগ, এই প্রয়োগ এগুলো ব্যবহার করে নিবা, এগুলো মুখস্থ। ডেসিবেল তাহলে কী বলছি? শব্দের তীব্রতা পরিমাপ একক। শব্দের তীব্রতা আপেক্ষিক তীব্রতার একক বেল। এই বেলকে 10 দিয়ে ভাগ করলে ডেসিবেল হয়ে যাবে। ওকে, তো 90 ডেসিবেল বলতে কী বোঝায়? কোনো শব্দের তীব্রতা 90 ডেসিবেল বলতে বোঝায় উক্ত শব্দটির তীব্রতা ও প্রমাণ তীব্রতা অনুপাত 90। আচ্ছা, টেপ রেকর্ডারে টেপের শব্দ রেকর্ডের জন্য কী কী থাকে? এগুলো এখনকার সিলেবাসে নাই, তারপরও তোমাকে বলছি যখন পড়ে নিও। সুপারসনিক আর সনিকের মধ্যে পার্থক্যটা কি? সনিক শব্দটার অর্থ আছে যে সমস্ত এই সনিক। আচ্ছা, এইটা তোমার আমি তো স্ক্রিনশট দিতে বলি নেই, এই জন্য বলতেছি, এটা স্ক্রিনশট দিয়ে নাও, চিত্র দিবা, এটা পেন্সিল দিয়ে একটুকুই চিত্র দিবা। ওকে, মোট দূরত্ব সমান বেগ ইন্টু সময়। মোট দূরত্ব মানে কি? যাওয়া আসা, যাওয়া একটা এইচ, ফিরে আসা একটা এইচ, 2h। ওকে, এটা গভীরতা নয়। এবার আমি বলছি শব্দের গতিতে, শব্দের গতি মানে বায়ুতে শব্দের বেগ তোমার জানো 332 মিটার পার সেকেন্ড। এই 332 মিটার পার সেকেন্ড বেগে, 332 মিটার পার সেকেন্ড বেগে বায়ুতে শব্দ চলে। এর সমান স্পিড যদি থাকে কারো, কোনো যানবাহন বা কোনো যানের, তখন তাকে বলে সনিক। যদি এর চেয়ে বেশি স্পিডে যায়, যদি এর চেয়ে বেশি স্পিডে যায় তখন তাহাকে বলা হয় কি? যদি এর চেয়ে বেশি স্পিডে যায়, যদি এর চেয়ে বেশি স্পিডে যায় তখন সেটাকে বলা হয় হচ্ছে তোমার কি বলে? সুপারসনিক। অর্থাৎ শব্দের গতির সমান হলে তার নাম সনিক, শব্দের গতির চেয়ে বেশি হলে তার নাম সুপারসনিক। এই যে জেট বিমান, জঙ্গি বিমান যেগুলো আছে সেগুলো আছে শব্দের গতির চেয়ে বেশি। বলা আছে ব্রিজের উপর দিয়ে সৈন্য পাওয়ার সময় প্যারেড করতে মানা হয় কেন?
সহ্য ক্ষমতা আছে, প্রতিটি বস্তুর তো একটা নির্দিষ্ট কম্পাঙ্কের সহ্য ক্ষমতা আছে। এই আমি যে বিল্ডিংয়ে আছি, এই বিল্ডিংয়ে যদি এই বিল্ডিংয়ের এই ফ্লোরের ওপর 100 সৈন্য নিয়ে এসে প্যারেড করাও একসাথে, সবাই মিলে একসাথে পা দিয়ে একটা বাড়ি মারে মাম ডান মাম করে, তো বিল্ডিংয়ের ছাদ এমনি ভেঙে যাবে। এখন মনে করো যে কি বলে ব্রিজের কম্পাঙ্কের যে একটা রেঞ্জ আছে, ওই কম্পাঙ্কর ওই রেঞ্জকে অতিক্রম করলে ব্রিজটা কেঁপে ভেঙে যাবে। তো সৈন্য যদি মার্চ করার সময় সবাই একসাথে পা ফেলে, ওরা একসাথে পা ফেলে, তাহলে কম্পাঙ্কটা শক্তিশালী হয়ে যাবে। ওদের কম্পাঙ্ক যদি ব্রিজের সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, ব্রিজটা ভেঙে যাবে। কথা কি বুঝতে পেরেছে কিনা? সেক্ষেত্রে যদি এমনি হেঁটে পার হয়, ও অনিয়মিতভাবে পা পড়বে, সবার পা একসাথে পড়বে না, অনিয়মিতভাবে পড়বে, একজনকার পা একসাথে পড়বে। সুতরাং ওই রকম করে একসাথে কম্পাঙ্ক হওয়ার কোনো সুযোগ থাকবে না। এখানে বলছে প্রতিটি জিনিসই একটা নির্দিষ্ট কম্পাঙ্কে ভেঙে যায়, কাজেই প্রতিটি ব্রিজের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, যে ফ্রিকোয়েন্সিতে ওটা ভেঙে যায়, ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। ব্রিজের ওপর সৈন্যদের প্যারেড করা কালীন অনুনাদের কারণে যে ফ্রিকোয়েন্সিতে ব্রিজটা ভেঙে যাবে, সেই ফ্রিকোয়েন্সিতে তৈরি হতে পারে। কাজেই দুর্ঘটনা এড়ানোর জন্য ব্রিজের ওপর দিয়ে সৈন্য পার হওয়ার সময় প্যারেড করে চলতে মানা করা হয়। মনে থাকে যেন। স্টেশনের দিকে এগিয়ে আসা একটি ট্রেনের হুইসেল আওয়াজ ও স্টেশন ছেড়ে যাওয়ার পার্থক্য কী? ডপলার ক্রিয়া, ডপলার ক্রিয়া। তুমি যে স্টেশনে দাঁড়িয়ে থাকো আর স্টেশনের দিকে যদি একটা তোমার এরকম করে ট্রেন হুইসেল দিতে এগিয়ে আসে, দিতে দিতে এগিয়ে আসে, তাহলে কি কমন সেন্স, আস্তে আস্তে তীব্রতা বাড়বে। আর তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে দাঁড়িয়ে রেখে ট্রেনটা হুইসেল দিয়ে চলে গেল, তার শব্দের তীব্রতা আস্তে আস্তে কমবে। তো এইটা হচ্ছে ডপলার ক্রিয়া। বলা আছে মাইক্রোফোন কি, মাইক্রোফোন কত প্রকার ও কী কী, মাইক্রোফোন কীভাবে কাজ করে। মাইক্রোফোনটা কি? মাইক্রোফোন একটা ডিভাইস, যেক্ষেত্রে কি বলে, যে যন্ত্রের সাথে শব্দ তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করা যায়। হ্যালো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। এই যে মাইক্রোফোনটা, এই যে শব্দ তরঙ্গটা তারের মধ্যে যখন যাচ্ছে, সেটাকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করতেছে। তাহলে এই শব্দ তরঙ্গকে যে যন্ত্রের সাথে সহজ কথা, যে যন্ত্রের সাহায্যে শব্দ তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করা হয়, তাকে মাইক্রোফোন বলে। মাইক্রোফোনকে এটা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রেশার বেস, একটা হচ্ছে ভেলোসিটি বেস। প্রেশার অপারেটেড মাইক্রোফোন, প্রেশার মানে চাপ। মাইক্রোফোনের সামনে বাতাসের যে চাপ, এই বাতাসের চাপ সৃষ্টি করে ওর মধ্যে শব্দ তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করার চেষ্টা করা হয়, সেটাকে প্রেশার বেস। আর একটা ভেলোসিটি বেস, একটা শব্দের বেগকে কাজে লাগিয়ে যে মাইক্রোফোন কাজ করে, তার নাম ভেলোসিটি বেস মাইক্রোফোন। আচ্ছা, এখন আমাদের বলতে শ্রাব্যতার সীমা কি? মানুষের শ্রাব্যতার সীমা তোমরা খুব ভালো করে জানো, 20 হার্টস থেকে 20,000 হার্টস। হার্টস কিসের একক? কম্পাঙ্ক পরিমাপের এককের নাম কি? হার্টস। কম্পাঙ্ক পরিমাপের এককের নাম কি বলো? হার্টস। ওকে, কম্পাঙ্ক পরিমাপের এককের নাম কি? হার্টস। এখানে আমরা পড়তেছি কি মনে আছে তো? শব্দ আর চুম্বক একসাথে পড়তেছি, তো শব্দ শেষ করে চুম্বক শেষ শুরু করবো আর কি। তাহলে বলতেছি যে 20 হার্টস থেকে 20,000 হার্টস মানুষের কম্পাঙ্ক, মানুষের শ্রাব্যতার সীমা 20 হার্টস থেকে 20,000 হার্টস। হার্টস হচ্ছে এইচজেড, কম্পাঙ্ক পরিমাপের একক। এটা মানুষের ক্ষেত্রে 20 থেকে 20,000 হার্টস। এর মধ্যে হলে আমরা শুনতে পাই। 20 হার্টসের কম হলেও শুনতে পাবো না, আবার 20,000 হার্টসের বেশি হলেও শুনতে পাবো না। 20,000 হার্টসের বেশি যদি যায় তাহলে শুনতে পাবে না, আর 20,000 হার্টসের কোনো সাউন্ডই আসবে না, কানে ধরায় ক্যাচ করতেই পারবে না। 20 থেকে 20,000 হার্টস হলে তুমি শুনতে পাবে। বোঝেন এই কথাটা? যেমন পাখি যখন ওড়ে তখন কি কোনো সাউন্ড পাওয়া যায়? অনেকক্ষণ পর একটা করে। কিন্তু মশা যখন ওড়ে তখন শুনতে পাও, কারণ মশার হচ্ছে 20 থেকে 20,000 হার্টসের মধ্যে বো 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 করতেছে। এবার শুনতে পাচ্ছ? কথা কি বুঝতে পারছো কিনা? তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে 20 থেকে 20,000 হার্টস আমাদের রেঞ্জ। 20 হার্টসের কম হলে তার নাম হচ্ছে শব্দের তর তরঙ্গ। শব্দের তর, এটাকে বলে ইনফ্রাসনিক। শব্দের তর 20 হার্টসের কম যদি হয় তার নাম শব্দের তর বা ইনফ্রাসনিক, শব্দের তর। আর 20,000 হার্টসের যদি বেশি হয় তখন সেটাকে বলে শব্দোত্তর তরঙ্গ, শব্দোত্তর তরঙ্গ বা শ্রবণোত্তর বলা হবে। ওকে, একটা হচ্ছে ইনফ্রাসনিক আর একটা হচ্ছে কি সুপারসনিক বা আল্ট্রাসনিক। এই তো শব্দোত্তর তরঙ্গের কিছু ব্যবহারিক প্রয়োগ জানতে হবে। শব্দোত্তর তরঙ্গের কিছু ব্যবহারিক প্রয়োগ তো তোমরা জানোই। মনে করো বাংলা সিনেমা দেখবা, যে বাংলা সিনেমায় ওই যে নায়িকারা সবসময় বড় লোক থাকে,
চৌধুরী সাহেবের মেয়ে, লাট সাহেবের মেয়ে। আর নায়ক থাকবে যে রিক্সাওয়ালা। নায়ক যে নায়িকার বাবার সামনে বলতে, চৌধুরী সাহেব গরিব হতে পারি কিন্তু ভালোবাসা গরিব না। চৌধুরী সাহেব তো খেপে যাবে। চৌধুরী সাহেব দেখবে সিঁড়ি দিয়ে নামতেছে, বাংলা সিনেমায় দেখবা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতেছে, খামোশ বেয়াদব, তুই কি জানিস না তেল আর জল কখনো মেশে না। এই নায়ক যদি আমার স্টুডেন্ট হয়, সে নিশ্চিত বলবে, স্যার বা চৌধুরী সাহেব, তেল আর জলকে মেশানোর সিস্টেম আমার জানা আছে। বিকট শব্দে একটা বোম ফাটা যাবে, ভয়ের ঠালায় তেল আর জল মিশে যাবে। অর্থাৎ এত বেশি সাউন্ড তৈরি করা হবে, তেলের অণু এবং জলের অণুগুলো ভেঙে অপারেশনে মিশে যাবে। তো এরকম করে অমিশ্রণীয় তরল পদার্থকে মিশ্রিত করতে শব্দোত্তর তরঙ্গের ব্যবহার আছে। অমিশ্রণীয় পদার্থকে মিশ্রিত করা হয় কোন তরঙ্গের সাহায্যে? শব্দোত্তর তরঙ্গের সাহায্যে। অমিশ্রণীয় পদার্থকে মিশ্রিত, যেমন তেলের সাথে বললাম জল, পানি ও পারদকেও মেশানো যাবে এই শব্দোত্তর তরঙ্গের সাহায্যে। কিছু ব্যাকটেরিয়া ধ্বংস করতে, সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্রপাতি পরিষ্কার করতে। বাদুড়ের মতো প্রাণী পথ চলে, বাদুড়টা ডানা ঝাপটায়। বাদুড় কিসের সাহায্যে পথ চলে? প্রতিধ্বনি সৃষ্টির সাহায্যে অথবা শব্দোত্তর তরঙ্গের সাহায্যে। বাদুড়ের চোখের স্ট্রাকচার থাকলেও চোখ দিয়ে আলোর কোনো প্রতিসরণ ঘটে না, বিধায় সে দেখতে পায় না। বাদুড় সাউন্ড তৈরি করে, সেই সাউন্ড সামনে গিয়ে বাধা পেয়ে দিয়ে ফিরে আসে, বাদুড় সেই পথে আর যায় না। এই জন্য বাদুড় সাধারণত দিনের বেলায় পথ চলে না, রাতের বেলা নির্জন এলাকায় পথ চলতে পছন্দ করে। কারণ দিনের বেলায় সেসব পেঁয়াপু ভ্যাঁপু, কোনটা বাদুড়ের নিজের সাউন্ড, কোনটা গাড়ি ঘোড়ার সাউন্ড, সে কনফিউশনে ভুগবে। এই জন্য রাতের বেলা পথ চলতে পছন্দ করে, তারপরও ভুল হয়েই যায়। তাই বাদুড় পথ চলে শব্দোত্তর তরঙ্গের সাহায্যে। অমিশ্রিত তরল পদার্থকে মিশ্রিত করতে শব্দোত্তর তরঙ্গের ব্যবহার আছে। চিকিৎসা বিজ্ঞানে বিশেষ করে আলট্রাসোনোগ্রাম করতে, ওই যে পেটের মধ্যে এরকম করে কিছু জেল মাখায়, একটা দেখবে যে একটা কী বলে মাউসের মতন যন্ত্র দিয়ে পেটের মধ্যে ধরে এরকম দেয়, আর মনিটরের ছবি দেখা যায়। ওটা দিয়ে বেসিক্যালি সাউন্ড ক্রিয়েট করা হয়, সেই সাউন্ড পেটের মধ্যে চলে যায়। এই কিছু বাধা পেয়ে ফিরে আসে, কিছু ফিরে আসে না, এই দুইটার কম্বিনেশন করে একটা ইমেজ তৈরি করা হয়। এই ইমেজ তৈরির সাহায্যে তার পেটের মধ্যে কী আছে দেখার চেষ্টা করা হয়। কথা কি স্যার বুঝতে পেরেছো কিনা? এই হচ্ছে কথা। তাহলে শব্দোত্তর তরঙ্গর ব্যবহারটা আমরা পড়ে নেব, এগুলা নিজে পড়বা। টানা তারের সাথে অনুপ্রস্থ বা আর কম্পনের সূত্রাবলী লাগবে না, বাদ দিয়ে দিবা, কোনো কামে লাগবে না। ডপলার ক্রিয়া বলেছি, ওই যে ট্রেনের বাঁশি বাজতে বাজতে আসলো, আবার ট্রেনের বাঁশি বাজতে বাজতে চলে গেল, এই দুই বাঁশির যে শব্দের তীব্রতার আপাত পরিবর্তন যেটা, সেটাকে বলা হচ্ছে ডপলার ক্রিয়া। বুঝো নাই? এটাকে বলা ডপলার ক্রিয়া বলা হয়। সূর্য বা চাঁদ থেকে আলো পৃথিবীতে এসে বোঝে। আচ্ছা, টানাতারের অনুপ্রস্থ বা আর কম্পনের সূত্রাবলী বাদ দিতে বলছি, কোনো কামে লাগবে না, বাদ, সিলেবাসের মধ্যে নাই, পড়তে হবে না, কোনো দিন আসেও না, আসবেও না। সূর্য বা চাঁদ থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছায়, আলো তো কোনো মাধ্যম লাগে না ভাই, আলো তো কোনো মাধ্যম লাগে না। আলোর নিজস্ব বেগে 3 × 10⁸ মিটার/সেকেন্ড আসে, কিন্তু শব্দ তো আর এমনি চলে না, শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না, শব্দ শূন্য মাধ্যমে যাবে না। শব্দ যাইতে গেলে মাধ্যম লাগবে, হতে পারে কঠিন, হতে পারে তরল, হতে পারে বায়বীয়। বায়ুবেন বাতাস হলেও থাকতে হবে। বাতাসের শব্দের বেগ দেখলাম 332 মিটার/সেকেন্ড, পানিতে সাধারণত 1450 মিটার/সেকেন্ড, লোহাতে হচ্ছে 5221 মিটার/সেকেন্ড। লোহা 5221 মিটার/সেকেন্ড। পানি হচ্ছে 1450। বায়ু তো জানোই, বায়ু কত? 332। মিটার/সেকেন্ড। তার মানে কি? মাধ্যম লাগবে। তো চাঁদ থেকে পৃথিবীতে আসতে গেলে বা ওখান থেকে আসতে গেলে মাধ্যম নাই চাঁদে, তো শুনবি কেমনে? কথা কি স্যার বোঝো নাই? মাধ্যম তো লাগবে, শব্দ তো এমনি এমনি যাবে না। যদি এই ঘরের মধ্যে কোনো বাতাস না থাকতো, কোনো মাইক্রোফোন না থাকতো, তুমি দেখতে যে আমি খালি মুখ নাচ, কিছুই শুনতে পাইতে না। তো এই জন্য আলো এসে পৌঁছায়, শূন্য মাধ্যমে আলো চলে, কিন্তু শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না, এই জন্য শব্দ পৌঁছাবে না। কথা কি স্যার বুঝতে পেরেছো কিনা? একই ব্যাখ্যা, আকাশে বিদ্যুৎ চমকার সময় বজ্রপাতের শব্দ, আকাশ তো এটা আসলে মিথ্যা কথা, এটা এমনি বলি আমরা। এই ট্রপোমণ্ডলে একটু উপরে গেলে মেঘে মেঘে ঘর্ষণের ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো বিদ্যুৎ দেখতে পাচ্ছ,
কারণ বিদ্যুৎ তো আলোর বেগে চলে। এমত অবস্থায় আলোর বেগ না হলেও বিদ্যুৎটা আলোর বেগে না, আলোটা আলোর নিজস্ব বেগে, অর্থাৎ 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড। আর শব্দের বেগ বায়ুতে হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তো অনেকক্ষণ লাগবে ওদের শুনতে পাও, এই তো কপাল। কারণ কোথায় 30 কোটি মিটার স্ট্রেট লাইনে, কিলোমিটারে বললে 30 লাখ, আর মিটারে বললে হচ্ছে তোমার 30 কোটি মিটার স্ট্রেট লাইনে। তো ওটা তো আগেই দেখতে পাবা। আর শব্দ মাত্র 332 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড 332 মিটার দেয়। সুতরাং আকাশে যেটাকে আমরা বলি বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকাইলে আলোটা আমরা অনেক আগে দেখতে পাবো, আর শব্দ দেখতে পাওয়ার পরে। শব্দ দেখতে পাও, এটাই তোমার কপাল। ঝুলন্ত সেতু বলছি, এটা ব্যাখ্যা দিচ্ছি। পুরুষের কণ্ঠস্বরের সে শিশু বা নারীর কণ্ঠস্বর তীক্ষ্ণ হয় কেন? ভোকাল কর্ডের একটা ব্যাপার আছে। হ্যাঁ, মানুষের গলায় স্বরতন্ত্রী নামক 2টা পর্দা আছে। তো এই ক্ষেত্রে পুরুষদের এই ভোকাল কর্ডটা হচ্ছে স্ট্রং, আর মেয়েদেরটা হচ্ছে তীক্ষ্ণতা কম, পুরুত্ব কম, বেশি কাঁপে। এই জন্য শব্দ বেশি মানে তীক্ষ্ণ হয়। বোঝো নাই? আধুনিক হল ঘর কি? যেখানে আর কি অনুরণন হবে না, অনুরণন হবে না, বাধা পেয়ে এরকম করে কানে আসবে না, এটাকে বলে আধুনিক হলঘর। ওকে। সিনেমা হলের দেওয়ালে নরম প্যাড লাগানো হয় কেন? নরম প্যাড লাগানো হয়, এগুলো শব্দ শোষকের কাজ করে। শব্দ যদি যায় শুষে নেবে, নাহলে তো বিচ্ছিন্ন সাউন্ড পাবা। কোনটা নায়কের ডায়লগ, কোনটা নায়িকার ডায়লগ কিছুই বুঝবে না। তাহলে শব্দ নিয়ে বেশি কোশ্চেন করতে হবে না। এই শুধু একটা কোশ্চেন বাদ দিতে বলি, টানাতানের সূত্রাবলী বাদ, ও কোনো কামে লাগবে না। এবার আমার ম্যাগনেটিজম বা ম্যাগনেট সম্পর্কে বলবো। ম্যাগনেটিজম সম্পর্কে কোশ্চেন আসছে 40-এ আসছে, 34-এ আসছে, 33-এ আসছে, 30-এ আসছে, 28-এ আসছে, 29-এ আসছে, 27-এ আসছে। এখানে ম্যাগনেটিজম বিগত সালের প্রশ্নাবলীগুলো আমরা একটু দেখি। চুম্বকের পোলারিটি কুরুবিন্দু বলতে কী বোঝো? ফেরোচুম্বকত্ব কী? একটি ফেরোচুম্বকে কীভাবে প্যারাচুম্বকে রূপান্তরিত করা যায় সেগুলো বলছে। চুম্বক বলরেখা কি? পৃথিবী একটি বিরাট চুম্বক, ব্যাখ্যা করো। চুম্বক ও চুম্বক পদার্থ বলতে কী বোঝায়? পাস্তুরাইজেশন কি? এটা পাস্তুরাইজেশন এখানকার কোশ্চেন না, পাস্তুরাইজেশন জীববিজ্ঞানের কোশ্চেন। দুধকে পাস্তুরাইজেশন করা হয়। চুম্বক ও চুম্বকত্ব কাকে বলে? চুম্বক তৈরি করা যায় এমন ধাতুগুলো কী কী? দুধ পাস্তুরে, দুধের কোশ্চেন এখানে লাগবে না, এটা তো খাদ্য পুষ্টিতে পড়া যেতে পারে বা অন্য কিছুতে। চুম্বকের সাথে এই দুধের খাদ্য পাস্তুরাইজেশনের কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, আপাতত চুম্বক পদার্থ নিয়ে একটু কথা বলি। চুম্বক হচ্ছে এক প্রকার শক্তি যার আকর্ষণ, বিকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম আছে। তার নাম কি? চুম্বক বলি। এটা দেখবে যেমন 10 পৃষ্ঠার মধ্যে আছে। আর চুম্বক পদার্থ হচ্ছে চুম্বক দ্বারা যে সমস্ত পদার্থ আকর্ষিত হয় এগুলোকে বলে চুম্বক পদার্থ। আর অচুম্বক পদার্থ মানে কি? যেগুলো আকর্ষিত হয় না সেগুলোকে বলে অচুম্বক পদার্থ। বুঝুন এই কথাটা? তাহলে চুম্বক হচ্ছে যে সমস্ত পদার্থ আকর্ষিত হয়, যে সমস্ত পদার্থ আকর্ষিত হয়, যে সমস্ত পদার্থ আকর্ষিত হয় সেগুলোকে বলে চুম্বক। আর যেগুলো হয় না চুম্বক পদার্থ, আর যেগুলো হয় না সেগুলো অচুম্বক পদার্থ। এই তো এখন বলা হচ্ছে চুম্বকের ওই যে মেরু, প্রশ্ন আসছে চুম্বকের পোলারিটি ও কুড়িবিন্দু বলতে বুঝো। পোলারিটি মানে প্রান্ত। চুম্বকের প্রধান প্রান্ত কয়টা? 2টা। চুম্বকের প্রধান প্রান্ত কয়টা? 2টা, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। বুঝো নেই? সমমেরু পরস্পরকে বিকর্ষণ আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করবে। সমমেরু পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে না। সবই ছেলে ছেলে বিকর্ষণ, ছেলে মেয়ে আকর্ষণ। যদি কারো ছেলে ছেলে আকর্ষণ হয় ওর সমস্যা আছে, তাই না? এই হচ্ছে কথা। কুড়িবিন্দু বলতে কী বুঝো? এটা তোমরা প্রিলিমিনারিতে পড়ছো সবাই। যে তাপমাত্রায় কোনো পদার্থের চুম্বকত্ব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তাকে বলা হয় কি? কুড়িবিন্দু। বোঝো নাই? যে তাপমাত্রায় কোনো পদার্থের চুম্বকত্ব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, যে তাপমাত্রায় কোনো পদার্থের চুম্বকত্ব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় সে তাপমাত্রাকে বলা হচ্ছে কুড়িবিন্দু বা কুড়ি তাপমাত্রা। মনে করো লোহার কুড়ি তাপমাত্রা হচ্ছে 770 ডিগ্রি সেলসিয়াস। লোহার কুড়ি তাপমাত্রা কত? 770 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে লোহার কুড়ি তাপমাত্রা। লোহার কুড়ি তাপমাত্রা কত বলেছি বলো? 770 ডিগ্রি সেলসিয়াস। লোহার কুড়ি তাপমাত্রা 770 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 770 পর্যন্ত 69 পর্যন্ত লোহার তাপমাত্রা ঠিক থাকবে। 770 ডিগ্রি হলেই এটা আর কীভাবে? 770 ডিগ্রি হলেই এটার নষ্ট হয়ে যাবে, চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে। তাহলে
এটাকে বলা হচ্ছে কি তোমার কুড়িবিন্দু। তা লোহার কুড়িবিন্দু কত? 770 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তা আমরা এবার চুম্বকের একটু প্রকারভেদটা দেখি। চুম্বককে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার প্রাকৃতিক চুম্বক, একটা হচ্ছে কৃত্রিম চুম্বক। আবার কৃত্রিম চুম্বক দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমার অস্থায়ী, একটা স্থায়ী। আবার স্থায়ী চুম্বক দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিরামিক চুম্বক, একটা শঙ্কর চুম্বক। দেখো তাহলে তোমাকে যদি বলে চুম্বকের প্রকারভেদ লিখো, তাহলে এই প্রবাহচিত্র আকারে প্রকারভেদটা দিয়ে দিবা। চুম্বককে প্রধানত দুই ভাগে ভাগ করেছি আমরা, একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক, একটা হচ্ছে কৃত্রিম চুম্বক। প্রাকৃতিক চুম্বক আর একটা কি বলছি বলো? কৃত্রিম চুম্বক। কৃত্রিম চুম্বক দুই প্রকার, একটা হচ্ছে অস্থায়ী, একটা হচ্ছে স্থায়ী। অস্থায়ী চুম্বক আরেকটা কি বলছি বলো? স্থায়ী চুম্বক। আবার স্থায়ী চুম্বকটাও দুই প্রকার, একটা হচ্ছে তোমার সিরামিক চুম্বক, একটা হচ্ছে শঙ্কর চুম্বক। এই হলো চুম্বকের প্রকারভেদ। দেখো ভাই, চুম্বককে বলছি দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক আর কৃত্রিম। কৃত্রিম চুম্বক দুই প্রকার, অস্থায়ী আর স্থায়ী। স্থায়ী চুম্বক দুই প্রকার, একটা সিরামিক আর শঙ্কর। তো প্রাকৃতিক চুম্বক কী জিনিস সবাই ভালো করেই বোঝো, প্রকৃতি হতে পাইছি তাই নাম তো প্রাকৃতিক, নাকি? তাছাড়া তো প্রাকৃতিক হওয়ার কোনো সুযোগ নেই। তো যে চুম্বক প্রকৃতি হতে পাওয়া যায় তাকে বলে প্রাকৃতিক চুম্বক। এশিয়ার ম্যাগনেসিয়াম নামক অঞ্চলে প্রথম প্রাকৃতিক চুম্বক পাওয়া যায়, সেক্ষেত্রে এটার নাম হলো ম্যাগনেট। কৃত্রিম চুম্বক তো মানুষ বানিয়েছে, এটাও দুই ভাগ, একটা অস্থায়ী, স্থায়ী। অস্থায়ী চুম্বকটা কী জিনিস সেটা একটু বলি। অস্থায়ী চুম্বকটা কী জিনিস? যে কোনো বৈদ্যুতিক চুম্বককে অস্থায়ী চুম্বক বলে। যে কোনো বৈদ্যুতিক চুম্বক মানে বিদ্যুৎ আছে, চুম্বকত্ব আছে, বিদ্যুৎ নাই, চুম্বকত্ব নাই। কথা কি বোঝো নাই? তাহলে যে কোনো বৈদ্যুতিক চুম্বককে আমরা কি বলবো? অস্থায়ী চুম্বক বলবো। যে কোনো বৈদ্যুতিক চুম্বককেই অস্থায়ী চুম্বক বলবো। বিদ্যুৎ আছে, চুম্বকত্ব আছে, বিদ্যুৎ নাই, চুম্বকত্ব নাই। ট্রান্সফর্মার, জেনারেটর, তড়িৎ মোটর, এগুলাকে সলিনয়েড বানানো হয় না? সলিনয়েড। এখন প্রশ্ন হলো সলিনয়েডটা কী জিনিস? তামার তার, পেঁচা, কুণ্ডলি, এরকম ধরনের তোমরা আঞ্চলিক ভাষা বলো, কয়েল বলো, ফ্যানের কয়েল বলো, এগুলোকে বলে সলিনয়েড। পেঁচায় বানানো হয়, বুঝো নাই? তো এগুলোর মধ্যে এক প্রকার চুম্বকের সৃষ্টি হয়, এগুলোকে বলে অস্থায়ী চুম্বক। তাহলে বৈদ্যুতিক চুম্বককেই অস্থায়ী চুম্বক বলে। বিদ্যুৎ আছে, চুম্বকত্ব আছে, বিদ্যুৎ নাই, চুম্বকত্ব নাই, এই ধরনের চুম্বকগুলোকে আমরা কি বলবো? অস্থায়ী চুম্বক। তাহলে যে কোনো বৈদ্যুতিক চুম্বককেই আমরা অস্থায়ী চুম্বক বলবো। জেনারেটর, ট্রান্সফর্মার, তড়িৎ মোটরের মধ্যে ব্যবহৃত চুম্বক। ক্লিয়ার? স্থায়ী চুম্বক দুইটা বলছি, একটা সিরামিক, একটা কি শঙ্কর। সিরামিক চুম্বক আর একটা কি শঙ্কর। সিরামিক চুম্বকটা একটু মাথায় রাখবা, এটা হচ্ছে কার্বন অক্সাইড। আচ্ছা, এটা একটু লিখে দিই। কার্বন অক্সাইড কিউপ্রিক অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের সংমিশ্রণে। লেখো সিরামিক চুম্বকের সংখ্যা, লেখো কিউপ্রিক অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের সংমিশ্রণে কিউপ্রিক অক্সাইড ও বেরিয়াম কিউপ্রিক অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের সংমিশ্রণে ফেরাইট নামক এক প্রকার যৌগিক পদার্থ উৎপন্ন করা হয়। ফেরাইট। এই ফেরাইটের প্রলেপ দ্বারা যে চুম্বক তৈরি করা হয় তাকে বলা হয় কি? সিরামিক চুম্বক।
বলেছি কিউপ্রিক অক্সাইড ও বেরিয়াম অক্সাইড এটাকে সিরামিক চুম্বকের সংজ্ঞা বলতে। সিরামিক চুম্বক বলেছি কিউপ্রিক অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের সংমিশ্রণে ফেরাইট নামক এক প্রকার যৌগিক পদার্থ উৎপন্ন করা হয়। এই ফেরাইডের প্রলেপ দ্বারা যে চুম্বক তৈরি করা হয় তার নাম কি? সিরামিক চুম্বক। দেখো না মেমোরি কার্ড, ছোট্ট একটা মেমোরি কার্ড, এই ছোট্ট একটা মেমোরি কার্ডের মধ্যে দেখবে যে ছোট্ট মেমোরি কার্ড, দেখবে যে 32 GB মেমোরি কার্ড পুরো পৃথিবী ঢোকায় রাখলেও জায়গা থাকতেছে। তার মানে কি? মেমোরি কার্ডের মধ্যে কী এমন আছে? এখানে সিরামিক চুম্বক আছে। এই সিরামিক চুম্বক দিয়েই তোমার টোটাল মানে এই ধরনের জিনিসপত্র ডিভাইস যেগুলো আছে তৈরি করা। যেমন মনে করো পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, টেপ রেকর্ডারের ফিতা আগের যুগে চলতো না, ঘর ঘর করে ঘুরতো, পেঁচাই হইতো কলম দিয়ে। তোমরা দেখছো কিনা? আমাদের যুগে ছিল, সিডির আসার আগে। এগুলো সবগুলা কিসের তৈরি? এগুলো সবগুলো হচ্ছে তোমার কি বলে সিরামিক চুম্বকের তৈরি। তাহলে আয়রন অক্সাইড না কি বলছে, সরি ভুলে গেছে ভাই একটু, এটা কিউপ্রিক অক্সাইড না, এটা আয়রন অক্সাইড। একটু কারেকশন প্লিজ, এটা হচ্ছে আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের সংমিশ্রণে ফেরাইট নামক এক প্রকার যৌগিক পদার্থ উৎপন্ন হয়। এই ফেরাইডের প্রলেপ দ্বারা যে চুম্বক তৈরি করা হয় তাকে বলা হয় কি? সিরামিক চুম্বক। মনে থাকবে কিনা? যেমন টেপ রেকর্ডারের ফিতার মধ্যে ব্যবহৃত চুম্বক, লেখো। যেমন টেপ রেকর্ডারের ফিতার মধ্যে ব্যবহৃত চুম্বক, মেমোরি কার্ড, সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ ইত্যাদি ব্যবহৃত চুম্বক, এগুলো সব কী বলো? সিরামিক চুম্বক। কথা কি ক্লিয়ার বুঝতে পেরেছি কিনা? এটা কি গেল বলো? সিরামিক চুম্বক। এবার আসি শঙ্কর চুম্বকের গল্প। শঙ্কর চুম্বক হচ্ছে লোহার ধাতু সংকরের ওপর 0.8% বেশি কার্বন থাকলে, 0.8%-এর বেশি যদি কার্বন থাকে, সেটা দ্বারা যে চুম্বক তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে কি? সিরামিক চুম্বক। তাহলে কি বলবো? লোহার ধাতু সংকরের ওপর 0.8%-এর বেশি কার্বন থাকলে তা দ্বারা যে চুম্বক তৈরি করা হয় তাকে বলা হচ্ছে কি? শঙ্কর চুম্বক। কথা কি বোঝা গেছে কিনা? কি বলবো? লোহার ধাতু সংকরের ওপর 0.8%-এর বেশি কার্বন থাকলে, বলছি লোহার ধাতু সংকরের ওপর 0.8%-এর বেশি কার্বন থাকলে তা দ্বারা স্থায়ী চুম্বক তৈরি করা হয় তাকে শঙ্কর চুম্বক বলা হয়। লোহার ধাতু সংকরের উপর 0.8%-এর বেশি কার্বন থাকলে তা দ্বারা যে স্থায়ী চুম্বক তৈরি হয় তাকে আমরা শঙ্কর চুম্বক বলছি। কথা কি বুঝতে পেরেছি কিনা? তাহলে 0.8%-এর বেশি সবচেয়ে শক্তিশালী চুম্বক হচ্ছে শঙ্কর চুম্বক। এখানে যে শ্রেণীবিভাগটা আমরা দিয়েছি প্রাকৃতিক, কৃত্রিম দুই ভাগে হয়, স্থায়ীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা বলছে? শঙ্কর। এটার উদাহরণ হচ্ছে নিওডিমিয়াম, বোরন, আয়রন একসাথে। যেমন নিওডিমিয়াম, বোরন, আয়রন। তাহলে নিওডিমিয়াম, বোরন, আয়রন সবচেয়ে শক্তিশালী স্থায়ী চুম্বক। নিওডিমিয়াম, বোরন, আয়রন। কথা কি ভাই বুঝতে পেরেছো কিনা? তাহলে চুম্বকের ক্লাসিফিকেশনটা কি ক্লিয়ার? বলছি চুম্বককে প্রধান দুই ভাগ করা যায়, প্রাকৃতিক, কৃত্রিম দুই ভাগে ভাগ হয়, স্থায়ী দুই ভাগে ভাগ, সিরামিক আর শঙ্কর। সিরামিক চুম্বক বলছি সংজ্ঞাটা ওই পাশে। আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের সংমিশ্রণে ফেরাইট নামক এক প্রকার যৌগিক পদার্থ উৎপন্ন হয়।
এই ফেরাইডের প্রলেপ দ্বারা যে চুম্বক তৈরি করে তার নাম সিরামিক চুম্বক। বললাম টেপ রেকর্ডারের ফিতা, টেপ রেকর্ডারের ফিতা নাকি, তারপরে কম্পিউটারের স্মৃতির ফিতা, মেমোরি কার্ড, আর কি যেটাকে বলি হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, যত আছে এই ধরনের তথ্য ধরে রাখে, সেগুলো সবগুলা কি সিরামিক চুম্বক দ্বারা তৈরি। শঙ্কর চুম্বকের ক্ষেত্রে বলছে লোহার ধাতু শঙ্করের ওপর 0.8%-এর বেশি যদি কার্বন থাকে, 0.8%-এর বেশি যদি কার্বন থাকে সেটাকে বলা হচ্ছে কি বলো, সেটাকে বলা হয় কি শঙ্কর চুম্বক। কথা কি ভাই বুঝতে পেরেছো কিনা? 0.8%-এর বেশি কার্বন থাকলে তাকে বলা হয় কি বলো, শঙ্কর চুম্বক। বাস মুছে দেই। নেক্সট, তাহলে ক্লাসিফিকেশনের গল্প শেষ। 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে। এবার পৃথিবীর সকল পদার্থের মধ্যে কিছু না কিছু চুম্বকত্ব আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি তোমাদেরকে ডাইরেক্ট কোশ্চেনের ফরম্যাট শেখাচ্ছি, যে কোনো কোশ্চেন আসলেই তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবে, সেই স্টাইল করে শেখানো হচ্ছে। দেখো ভাইয়া, আমি বলছি চুম্বকত্বের উপর ভিত্তি করে পৃথিবীর পদার্থসমূহকে আবার 3 ভাগে ভাগ করা যায়। মানে সকল পদার্থের মধ্যেই কিছু না কিছু চুম্বকত্ব আছে, কোনোটা হয়তো একটু বেশি, কোনোটা একটু কম, মানে চুম্বকত্ব আছেই। তো একেবারে কম চুম্বকত্ব যেটা যেটা হচ্ছে আমরা বলি স্বল্প পরিমাণ বিকর্ষণ ক্ষমতা আছে, এটাকে বলি ডায়াচুম্বক। যেগুলোই স্বল্প পরিমাণ আকর্ষণ ক্ষমতা আছে সেগুলোকে আমরা বলি ফেরোচুম্বক। যেগুলো প্রবল আকর্ষণ ক্ষমতা আছে সেগুলোকে বলি আর যেগুলো স্বল্প পরিমাণ আকর্ষণের সাথে প্যারা। তাহলে চুম্বকত্বের উপর ভিত্তি করে পদার্থসমূহকে 3 ভাগে ভাগ করা যায়, পরীক্ষায় প্রচুর আসে এটা, ডায়া, প্যারা, ফেরোর পার্থক্য। তাহলে চুম্বকত্বের ভিত্তি করে পদার্থকে কয় ভাগ করেছি বলো, 3 ভাগে, ডায়াচুম্বক পদার্থ, প্যারাচুম্বক পদার্থ আর ফেরোচুম্বক পদার্থ। ওকে, তাহলে কি বলছি, চুম্বকত্বের ভিত্তি করে পদার্থসমূহকে 3 ভাগে ভাগ করা যায়। চুম্বকত্বের উপর ভিত্তি করে পদার্থসমূহকে 3 ভাগে ভাগ করা যায়। এই 3 ভাগে ভাগ, দেখো ভাইয়া, ডায়াচুম্বক, প্যারাচুম্বক পদার্থ, আর একটা হচ্ছে ফেরোচুম্বক পদার্থ। তাহলে চুম্বকত্বের ভিত্তি করে পদার্থসমূহকে আমরা 3 ভাগে ভাগ করেছি, ডায়া, প্যারা, ফেরো। ডায়াচুম্বক, প্যারাচুম্বক, একটা কি বলছি বলো, ফেরোচুম্বক। তার ডায়াচুম্বকের ক্ষেত্রে ব্যাখ্যা হচ্ছে স্বল্প পরিমাণ বিকর্ষণ ক্ষমতা আছে, এটা বলছি স্বল্প পরিমাণ বিকর্ষণ ক্ষমতা আছে। স্বল্প মানে কি অল্প, আর প্যারার ক্ষেত্রে বলছি স্বল্প পরিমাণ আকর্ষণ ক্ষমতা আছে। তাহলে স্বল্প পরিমাণ আকর্ষণ ক্ষমতা আছে সেটাকে আমরা বলি প্যারা, আর বিকর্ষণ বললে বিকর্ষণ বললে বলো ডায়া। প্রবল আকর্ষণ ক্ষমতা আছে সেটাকে বলি ফেরো। প্রবল আকর্ষণ ক্ষমতা আছে, প্রবল। তাহলে প্রবল আকর্ষণ ক্ষমতা আছে কোনটার বলছি, ফেরো। প্রবল আকর্ষণ ক্ষমতা আছে সব ফেরো। তাহলে স্বল্প পরিমাণ বিকর্ষণ নাম কিটা,
স্বল্প পরিমাণ আকর্ষণ নাম কি প্যারা, প্রবল আকর্ষণ নাম কি বলে ফেরো। কথা কি বুঝো নাই? এখন উদাহরণ পড়ে দিচ্ছি, আরেকটু বৈশিষ্ট্য বলি। তাপমাত্রা তুমি বাড়াও বা কমাও, এই পদার্থগুলোর কোনো পরিবর্তন নাই। তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে পদার্থসমূহের কোনো পরিবর্তন নাই। চুম্বকত্বের কোনো পরিবর্তন নাই, চুম্বকত্বের এমনি গলতে পারে, চুম্বকত্বের কোনো পরিবর্তন নাই, তার নাম ডায়াচুম্বক পদার্থ। তাপমাত্রা আস্তে আস্তে বাড়াচ্ছ, চুম্বকত্ব আস্তে আস্তে কমতেছে, তার নাম প্যারা। আর একেবারে 20 তাপমাত্রায় গিয়ে চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, সেটার নাম আছে ফেরো। বুঝো নাই? তাহলে তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে চুম্বকত্বের কোনো পরিবর্তন নাই, তার নাম ডায়া। তাহলে কি বলছি বলো ভাই? তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে কোনো পরিবর্তন নাই, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে কোনো পরিবর্তন নাই। তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে কোনো পরিবর্তন নাই, কোনটা? ডায়ার। তাপমাত্রা বাড়াও নাকি কমাও কোনো ইফেক্ট নাই, কোনটা? ডায়া। এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে চুম্বকত্ব পরিবর্তিত হয়। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে চুম্বকত্ব কমে যায়, সেটা কি? প্যারা। আর একেবারে 20 তাপমাত্রায় সেটা হচ্ছে ফেরো। কুড়ি তাপমাত্রায় চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। বোঝো নাই? একেবারে শেষ পর্যন্ত লোহার 20 তাপমাত্রা 770 ডিগ্রি না, তো ততক্ষণ মধ্যে থাকবে, সেটা হচ্ছে ফেরোচুম্বক পদার্থ। তা ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বকের পার্থক্যটা আশা করি বুঝতে পারছো। আজ উদাহরণ দিই, পানি, খাবার লবণ, উপরে উদাহরণ লিখি। পানি, কারণ উদাহরণটাই আমার দরকার বেশি। খাবার লবণ, সোনা, রূপা, তামা, অ্যান্টিমনি, এই পানিটাও কিন্তু ডায়া ইত্যাদি। আর প্যারার ক্ষেত্রে হচ্ছে অ্যালুমিনিয়াম সবচেয়ে ভালো উদাহরণ। এই যে অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিল পাই না আমরা, ওইটা তরল অক্সিজেন, প্লাটিনাম। আর ফেরো তো চেনোই, সবাই চেনো, লোহার 14 গোষ্ঠী লোহা ও লোহার জাতক সমূহ। এর মানে লোহার তো অনেক জাত আছে না, যেমন কাস্ট আয়রন বা ঢালাই লোহা, পেটা লোহা, ইস্পাত, এগুলো সব লোহা ও লোহার জাতক সমূহ। আর মানে কাস্ট আয়রন, ঢালাই লোহা, পেটা লোহা, ইস্পাত সব। এর বাইরে হচ্ছে কোবাল্ট, নিকেল ইত্যাদি। তাহলে কি বলছে? লোহা ও লোহার জাতক। কোবাল্ট, নিকেল ইত্যাদি। তাহলে আশা করি বুঝতে পেরেছো ডায়াচুম্বক, প্যারাচুম্বক, ফেরোচুম্বকের পার্থক্য বুঝতে পেরেছো ভাইয়া? ডায়াচুম্বক, প্যারাচুম্বক আর ফেরোচুম্বকের পার্থক্য বুঝতে পেরেছো কিনা? স্বল্প পরিমাণ, 3টা পার্থক্য দিচ্ছি, দুইটা বৈশিষ্ট্য, একটা উদাহরণ, 3 কোয়ালিটি। স্বল্প পরিমাণ বিকর্ষণ ডায়া, স্বল্প পরিমাণ আকর্ষণ প্যারা, প্রবল আকর্ষণ তার নাম কি? ফেরো। তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে চুম্বকত্বের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন নাই, সেটা তাপমাত্রা বৃদ্ধির সাথে চুম্বকত্ব হ্রাস পায় বা কমে যায়, তার নাম প্যারা। আর একেবারে 20 তাপমাত্রায়, মানে শেষ ঠিকানা, যেমন লোহার 20 তাপমাত্রা কত বলছি? 770 বলছিলাম, ওই পর্যন্ত থাকবে, তার নাম কি? ফেরো। উদাহরণ বলছিলাম, এটা হচ্ছে পানি, খাবার লবণ, সোনা, রূপা, তামা, অ্যান্টিমনি, এটা যে অ্যালুমিনিয়াম, তরল অক্সিজেন, প্লাটিনাম ইত্যাদি। লোহার জাতক সমূহ যা আছে, কাস্ট আয়রন, ঢালাই লোহা, পেটা লোহা, ইস্পাত, কোবাল্ট, নিকেল, এগুলো আছে ফেরোচুম্বক পদার্থ। আশা করি বুঝতে পেরেছো। বাস একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো।
এটা গেল আমাদের চুম্বকত্বের ভিত্তি করে পদার্থসমূহের শ্রেণীবিভাগ। চুম্বকত্বের উপর ভিত্তি করে পদার্থসমূহের শ্রেণীবিভাগ। ডায়াপ্যারা ফেরো। চল্লিশটা বিসিএস আসলে একটি ফেরোচুম্বককে কীভাবে প্যারাচুম্বকে পরিণত করা যায় বুঝতেই পারতেছ। তাপমাত্রা বাড়াইতে হবে, 20 তাপমাত্রায় নিতে হবে। 20 তাপমাত্রা বাড়ায় 20 তাপমাত্রায় নিলে চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে, তখন প্যারায় রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে চুম্বক তো পার্থক্য বুঝাইছি আগেই। চুম্বক মানে আকর্ষণ বিকর্ষণ আছে, দিক নির্দেশক ধর্ম আছে। আর চুম্বক অর্থাৎ চুম্বক যে সমস্ত পদার্থকে আকর্ষণ করে সেগুলোকে চুম্বক পদার্থ বলে, যেগুলোকে করে না সেগুলোকে অচুম্বক পদার্থ বলে। কথা কি ক্লিয়ার? বাস। এবার বলতেছে আমরা কিছু কোশ্চেন দেখি। সলিনয়েডে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের প্রাবল্য কী কী উপায়ে বৃদ্ধি করা যায়? 36তম বিসিএসের কোশ্চেন। সলিনয়েড মানে কি? কয়েল পেঁচানো, প্যাচ সংখ্যা বাড়াইতে হবে। ইউ আকৃতির যদি করো লুপটা, মানে কয়েল যেটা বানাবা, এই দুইটার মেরুর কাছাকাছি আনিয়েও বৃদ্ধি করতে পারবা। তারপরে কয়েলের দৈর্ঘ্য আর বেদ বাড়িয়ে কয়েলের দৈর্ঘ্য বাড়ায় বা বেদ বাড়ায় করতে পারো। দৈর্ঘ্য মানে কি? বেশি তার পেঁচাবা। ওকে। তড়িৎ প্রবাহ সাপ্লাইটা বাড়াবা, বিদ্যুতের প্রবাহ বাড়লে এটার অস্থায়ী চুম্বক। তো সলিনয়েডের চুম্বকটা বেসিক্যালি কি? অস্থায়ী চুম্বক। তাই 2 মার্ক ছিল এটা। ট্রান্সফরমারের তাড়িৎ চুম্বক আবেশ কীভাবে কাজ করে? এটা ছিল তোমার 36 বিসিএসের কোশ্চেন। ট্রান্সফরমার প্রাইমারি কয়েলের সঙ্গে এসি সাপ্লাই যুক্ত করা হয়, তখন তাতে কারেন্ট প্রবাহিত হয়, কোরের মধ্যে পরিবর্তিত বলরেখার সৃষ্টি হয়। এই মানে অস্থায়ী চুম্বক ঘুরবে যখন, অর্থাৎ ট্রান্সফরমার তৈরি করা হয়, দেখবে যে 2 ধরনের কুণ্ডলী থাকে, একটা মুখ্য কুণ্ডলী, একটা গৌণ কুণ্ডলী। একটা প্যাচ বেশি, একটা প্যাচ কম। যদি ট্রান্সফরমার 2 প্রকার, একটা স্টেপ আপ, একটা স্টেপ ডাউন। ট্রান্সফরমার কাকে বলে? যে ডিভাইস বা যন্ত্রাংশ নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ অথবা উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ রূপান্তরিত করতে পারে তাকে ট্রান্সফরমার বা বাংলায় বলে রূপান্তরক বলে। তাহলে ট্রান্সফরমার বানানোর সময় 2 ধরনের প্যাচ কয়েল থাকে, 2 ধরনের কুণ্ডলী কয়েল, একটা মুখ্য একটা গৌণ। যেই দিক দিয়ে মুখ্য দিয়ে কারেন্ট বা বিদ্যুৎ ঢুকবে, গৌণ দিয়ে বের হবে। যদি তুমি ভোল্টেজ বাড়াতে চাও ভোল্টেজ, তাহলে গৌণের প্যাচ বা পাক বাড়াইতে হবে। আর মুখ্যর প্যাচ বা পাক কি? কমাইতে হবে। যদি তুমি কমাইতে চাও ভোল্টেজ, তো মুখ্যের বেশি, গৌণের কম। বোঝো নাই? তো এই যে এখানে তোমার এই ব্যাখ্যাগুলো দিয়ে দিবা। অর্থাৎ মুখ্য হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি হচ্ছে গৌণ। তো সেক্ষেত্রে এগুলোর রিডিং পড়লেই পারবা, অসুবিধা নেই। আমি তোমাকে বলতেছি, কোশ্চেন ছিল ট্রান্সফরমারের তাড়িৎ চুম্বক আবেশ কীভাবে কাজ করে। এই যে তাড়িৎ চুম্বক আবেশ কীভাবে কাজ করে? অস্থায়ী চুম্বক তৈরি করে। বিদ্যুৎ প্রবাহের ফলে এর মধ্যে অস্থায়ী চুম্বক তৈরি হয়, তার সাথে যেটা কাজ করে। চুম্বক বলরেখা বলতে কী বোঝো? এর ধর্মাবলী লিখো। 34তম বিসিএসের কোশ্চেন। আচ্ছা, এটা একটু বলি, তারপরে বলতেছে পৃথিবী একটা বিরাট চুম্বক, আর বাকি সব বলা হয়ে গেছে। চমক বলরেখা আর পৃথিবী একটা বিরাট চুম্বক বললেই মোটামুটি তোমাদের এগুলো শেষ। আবেশ কী জিনিস? ডায়াপ্যারা ফেরোর গোষ্ঠী বলে ফেলছি, আর কিছু লাগবে না। বিদ্যুতের সাথে চুম্বকত্বের সম্পর্ক আমাদের সিলেবাসের মধ্যে নাই, সেগুলো বাহির, ওগুলো কোনো কিছু পড়তে হবে না। সুতরাং এই শীটের মধ্যে লাস্টে যেটা আছে বিদ্যুতের সাথে চুম্বকত্বের সম্পর্ক, এটা পড়তে হবে না। ওই শুধু একটাই, যেটা আমরা ওই যে একটু আগে পড়লাম, অর্থাৎ ট্রান্সফরমারের তাড়িৎ চুম্বক আবেশ কীভাবে কাজ করে, এটা পড়লেই চলবে, আর কিছু লাগবে না। তো যাই হোক, আমরা এবার আমাদের শীট অনুযায়ী, শীট তো তোমাদের হাতে পৌঁছাবে। এখানে 2টা জিনিস ব্যাখ্যা করি। একটা হচ্ছে তোমার চুম্বক বলরেখা বলতে কী বোঝো, এর ধর্মাবলী লিখো। তো এটা একটু দেখাই। যাই হোক, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। আমরা এবার চুম্বক বলরেখাটা একটু দেখি।
মনে করো একটা দণ্ড চুম্বক, এর নর্থ পোল আছে, সাউথ পোল আছে। পোল মানে কি? প্রান্ত। এর নর্থ পোলটা সাউথ পোলটাকে আকর্ষণ করে। এই দণ্ড চুম্বকের নর্থ পোলটা সাউথ পোলটাকে আকর্ষণ করে। কতগুলো রেখা দ্বারা একটি দণ্ড চুম্বকের উত্তর প্রান্ত দক্ষিণ প্রান্তকে, উত্তর মেরু দক্ষিণ মেরুকে কতগুলো বলরেখা দ্বারা আকর্ষণ করে। একটি দণ্ড চুম্বকের উত্তর প্রান্ত দক্ষিণ প্রান্তকে কতগুলো বলরেখা দ্বারা আকর্ষণ করে। এই বলরেখাগুলোকে বলা হয় চুম্বক বলরেখা। বোঝা গেছে কথাটা? একটি দণ্ড চুম্বকের উত্তর প্রান্ত দক্ষিণ প্রান্তকে বা দক্ষিণ মেরুকে কতগুলো বলরেখা দ্বারা আকর্ষণ করে, এই বলরেখাগুলোকে বলা হয় চুম্বক বলরেখা। ক্লিয়ার? বাস, আর কিছু বলো না। এটাই চিত্র এঁকে দিবা, 2 মার্ক পেয়ে যাবা। আর বৈশিষ্ট্য বলবা, চুম্বক বলরেখা বদ্ধ বলরেখা, বদ্ধ বক্ষরেখা, বদ্ধ বক্ষরেখা, এখান থেকে শুরু করে এখানে শেষ, উত্তর থেকে শুরু করে দক্ষিণে শেষ। বলরেখা উত্তর মেরু থেকে উৎপন্ন, দক্ষিণ মেরুতে শেষ হয়। বলরেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করে না। দেখো, একটার সাথে একটা আলাদা। এটা চুম্বক বলরেখা। তাহলে চুম্বক বলরেখা কী জিনিস? উত্তর প্রান্ত দক্ষিণ প্রান্তকে যে সমস্ত রেখা বরাবর কী বলে, যে কাল্পনিক রেখা বরাবর উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে, সেগুলোকে বলা হয় চুম্বক বলরেখা। দেখো, কাল্পনিক একটা রেখা দ্বারা আকর্ষণ করছে উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করছে, এগুলোকে বলা যায় চুম্বক কী বলো? বলরেখা। কাল্পনিক কিছু রেখা দ্বারা উত্তর মেরু দিয়ে দক্ষিণ মেরুকে আকর্ষণ করছে, এগুলোকে আমরা কি বলছি বলো? চুম্বক বলরেখা। আশা করি বুঝতে পেরেছো। উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করছে, এগুলোকে আমরা কি বলছি? ক্লিয়ার? ক্লিয়ার? বাস, এখন বলা হচ্ছে পৃথিবী একটা বিরাট চুম্বক, এটা বলো। তো পৃথিবী একটা বিরাট চুম্বক, এটা সবাই জানো। পৃথিবীর প্রান্ত কি উত্তর মেরু আর দক্ষিণ মেরু আছে না ভাই? আছে কি না? এই মাথাটা হচ্ছে উত্তর, পাটা কি দক্ষিণ। আমি যদি পৃথিবী হই, আর মাঝখানটা কি বিষুবীয় অঞ্চল। একটা দণ্ড চুম্বককে তুমি যদি সুতা দিয়ে ঝুলে রাখো, হ্যাঁ, সুতা দিয়ে এমনি করে ঝুলে রাখো, তা যেমনি করে রাখো না কেন, এটা কয়েকবার দোল খেয়ে আবার উত্তর দক্ষিণ হয়ে যাবে, কয়েকবার দোল খেয়ে আবার উত্তর দক্ষিণ হয়ে যাবে। তো এটা দিয়ে বোঝানো হচ্ছে যে পৃথিবী একটা বিরাট চুম্বক। অর্থাৎ যে বস্তুরে আকর্ষণ করার ক্ষমতা আছে, যে আমরা পৃথিবী সবাই লেগে আছি, যে সকল বস্তুর আকর্ষণ ও দিক নির্দেশক ধর্ম আছে, তাদেরকে চুম্বক বলে আমরা জানি। তাহলে পৃথিবী তো আকর্ষণ করতেছে না, আমরা সবাই পৃথিবীতে উপরে সব কিছু আছে, সাগর মহাসাগর নদী নালে নদ নদী খাল বিল মানুষ গরু ছাগল যা আছে সব। এক্ষেত্রে চুম্বকের সময় যদি মেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু জাতীয় মেরুকে আকর্ষণ করে, জানি আমরা। ভর কেন্দ্র থেকে মুক্ত হয়ে ঝুলন্ত একটি দণ্ড চুম্বক সর্বদা ভৌগোলিকভাবে ভৌগোলিক উত্তর দক্ষিণ দিক বরাবর অবস্থান করে। আর চুম্বকের উত্তর প্রান্ত পৃথিবীর দক্ষিণ দিকে, আর চুম্বকের দক্ষিণ প্রান্ত পৃথিবীর উত্তর দিকে ঝুলে থাকবে। তুমি যে এমনি খুশি রাখো না কেন, উত্তর দক্ষিণ এরকম করে সাইড চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে যদি চুম্বক পৃথিবী একটা চুম্বক না হয়, তাহলে এই দণ্ড চুম্বকের বিপরীত মেরুকে আকর্ষণ করতেছে কীভাবে? বুঝো নাই? অর্থাৎ বলা যায় যে পৃথিবী একটা বিরাট চুম্বক। এই তাহলে এই গ্যালভানোমিটার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাণ নির্ণয় করা হয় তাকে গ্যালভানোমিটার বলে। সংজ্ঞা পড়ে নিবা। ম্যাগনেটোমিটার কি? যে যন্ত্রের সাহায্যে বিভিন্ন চুম্বকত্বের পরীক্ষা করা হয়, বিভিন্ন রাশি পরিমাপ করা, তাকে চুম্বক মাপক বলে বা ম্যাগনেটোমিটার বলে। স্থায়ী চুম্বক, অস্থায়ী চুম্বক, প্রাকৃতিক, কৃত্রিম, ডায়া, প্যারা, ফেরো, এগুলো সব বর্ণনা দিয়ে ফেলছি আগেই। ব্যাস,
মোটামুটি চুম্বকত্বের সম্পর্কে কোশ্চেন তোমাকে এগুলো পড়লেই চলবে। আর এই বিদ্যুতের সাথে সম্পর্ক যেগুলো সেগুলো পড়তে হবে না। তাহলে সলিনয়েডটা কী জিনিস বলছি? সলিনয়েডটা হচ্ছে ওই পেঁচিয়ে তার পেঁচিয়ে তৈরি করা হয়, তার পেঁচিয়ে সলিনয়েড, যেটাকে আমরা সহজ ভাষায় কী বলি, কয়েল বোধ নাই। এটা 36তম বিসিএসের কোশ্চেন ছিল। তাহলে বলছি যে সলিনয়েডের সৃষ্ট চুম্বকক্ষেত্রের প্রাবল্য কী কী উপায়ে বৃদ্ধি করা যায় এটাও বলেছি। কীভাবে? তড়িৎ প্রবাহ সংখ্যা অর্থাৎ সাপ্লাইটা বাড়াতে হবে, সলিনয়েডের প্যাচ বাড়াইতে হবে। এটা ইউ আকৃতির করতে হবে, কয়েলটা ইউ আকৃতির করলে দুইটা পাশ উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করবে বেশি, আর বেশি ঘুরবে তাতে। এই তা মোটামুটি এই হচ্ছে আমাদের চুম্বকের গল্প। চুম্বক সম্পর্কে খুব বেশি কোশ্চেন আসে না, সবসময় আসে না। একটা কোশ্চেন আসতে পারে বা দুটো আসতে পারে কারোর সঙ্গে, অর্থাৎ তোমার ক খ থাকে না সৃজনশীল, সেক্ষেত্রে অন্য একটা কোশ্চেন শব্দ আর চুম্বক মিলে একটা কোশ্চেন হতে পারে। শব্দের দিল দুইটা, চুম্বকের একটা, অথবা শব্দের একটা চুম্বকের দুইটা, এরকম দিতে পারে। তা আমরা চুম্বক সম্পর্কে ইন ব্রিফ একটু বলার চেষ্টা করি আরেকবার। তাহলে চুম্বক এক প্রকার শক্তি, যার আকর্ষণ বিকর্ষণ দিক নির্দেশক ধর্ম আছে। আমরা বলেছি ভাই চুম্বকত্ব ভিত্তি করে পৃথিবীর সকল পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ হচ্ছে ডায়া, প্যারা, ফেরো। ডায়া মানে সামান্য বিকর্ষণ ক্ষমতা আছে, প্যারার সামান্য আকর্ষণ, আর ফেরোর হচ্ছে প্রবল আকর্ষণ। এগুলো আমার পার্থক্যটা ডিটেলস পড়েছি, এবং আমরা বলছি পানি, খাবার, লবণ, এগুলা সোনা, রূপা, তামা, এগুলা ডায়া। আর প্যারা হচ্ছে তোমার কি? প্যারা চুম্বক পদার্থ, যেটা প্যারা, এটা হচ্ছে তোমার স্বল্পমাত্রার কি আছে, বিকর্ষণ ক্ষমতা আছে। প্যারাচুম্বকটা হচ্ছে স্বল্পমাত্রার কি আছে, আকর্ষণ ক্ষমতা আছে। ডায়া আছে বিকর্ষণ, আর ফেরো আছে প্রবল আকর্ষণ ক্ষমতা আছে। যেমন লোহা, কোবাল্ট, নিকেল, এগুলো হচ্ছে প্রবল আকর্ষণ ক্ষমতা, এগুলো আছে ফেরো। আবেশ হচ্ছে একটা চুম্বক দিয়ে আরেকটা লোহাকে যদি ঘর্ষণ করো, দেখা যাচ্ছে লোহাটাও চুম্বকে রূপান্তরিত হয়ে গেল। তো একটা চুম্বক দিয়ে আরেকটা পদার্থকে, একটা চুম্বক পদার্থকে এরকম চুম্বকে রূপান্তরিত করা হয়, যে প্রক্রিয়াটাকে বলে আবেশ। সৎসঙ্গে স্বর্গবাস, একটা সংস্পর্শে আর একটা প্রভাবিত হয়। চুম্বক পদার্থ, অচুম্বক পদার্থের পার্থক্যটা কি? চুম্বক মানে আকর্ষণ বিকর্ষণ দিক নির্দেশক ধর্ম আছে, নাম চুম্বক। এই চুম্বক যে সমস্ত পদার্থকে আকর্ষণ করে সেগুলো হচ্ছে তোমার কি? চুম্বক পদার্থ। যেগুলোকে আকর্ষণ করে সেগুলো অচুম্বক পদার্থ। চুম্বককে প্রধানত দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক আর কৃত্রিম। প্রকৃতি থেকে পাইছি প্রাকৃতিক, কৃত্রিম তো মানুষ বানাইছি। কৃত্রিম দুই প্রকার, অস্থায়ী, স্থায়ী। অস্থায়ী মানে সলিনয়েড। যে সমস্ত চুম্বক বিদ্যুৎ থাকলে চুম্বক থাকে, বিদ্যুৎ না থাকলে চুম্বক থাকে না, তার নাম অস্থায়ী চুম্বক। আর তোমার বলেছি স্থায়ী চুম্বক আবার দুইভাবে ভাগ, একটা হচ্ছে কৃত্রিমের মধ্যে অস্থায়ী স্থায়ী দুইটা ছিল না, আবার স্থায়ীকে দুইভাবে ভাগ করেছিলাম, একটা সিরামিক, একটা শঙ্কর। সিরামিক হচ্ছে ওই যে মেমোরি কার্ড, টেপ রেকর্ডারের মধ্যে যেগুলো চুম্বক আছে, হার্ড ডিস্ক, ফ্লোপি ডিস্ক, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, সব এগুলো সিরামিক চুম্বক। এটা হচ্ছে আয়রন অক্সাইডের সঙ্গে বেরিয়াম অক্সাইডের সংমিশ্রণে একটা পদার্থ তৈরি হয়, তার নাম ফেরাইড। এই ফেরাইডের প্রলেপ দিয়ে টেপ রেকর্ডারের ফিতা কত পাতলা, কিন্তু এত সাউন্ড সিস্টেমকে ধরে রাখতে পারতো কীভাবে? এটা হচ্ছে সিরামিক চুম্বকের কারণে। কথা কি বুঝতে পারো নাই? আচ্ছা, বলছি যে লোহার ধাতু সংকরের পরে 0.8% বেশি থাকে, তার নাম হচ্ছে কার্বন থাকে, তার নাম হচ্ছে তোমার কি বলে, সংকর চুম্বক। চৌম্বক বলরেখার ক্ষেত্রে বলেছি, চৌম্বক বলরেখা হচ্ছে, চৌম্বক বলরেখা একটা দণ্ডচুম্বক উত্তর প্রান্ত দক্ষিণ প্রান্তকে আকর্ষণ করে, উত্তর থেকে দক্ষিণকে আকর্ষণ করে। যে সমস্ত কাল্পনিক রেখা বরাবর, এই রেখাগুলোকে বলে চৌম্বক বলরেখা। আমরা একটা চিত্র আঁকার চেষ্টা করেছি। তো মোটামুটি এই ছিল ইন ব্রিফ গল্প। পরীক্ষা আসার মতো যেটা 20 বিন্দু বলেছি, যে তাপমাত্রায় কোনো পদার্থের চুম্বকত্ব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তাকে 20 বিন্দু বলে। পৃথিবী একটা বিরাট চুম্বক, এটা প্রমাণ করার জন্য একটা দণ্ড চুম্বককে সুতার সাহায্যে ঝোলাইলে যেমনি ঝুলিয়ে রাখো না কেন, সেটা চুম্বকের উত্তর পাশ পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে থাকবে, এবং চুম্বকের দক্ষিণ প্রান্তটা পৃথিবীর উত্তর মেরুর দিকে থাকবে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আকর্ষণ করতেছে, এটা হচ্ছে একে অপরের সহোদর ভাই। তার মানে পৃথিবী একটা বিরাট চুম্বক। এছাড়া পৃথিবীতে সব কিছু আটকে থাকে। এই ছিল তোমাদের বিগত বিশেষ পরীক্ষা আসা প্রশ্নাবলী। আমি চুম্বক বলরেখার একটা কোশ্চেন ছিল, এটাও বললাম। ট্রান্সফরমারের তাড়িৎ চুম্বক আবেশ কীভাবে কাজ করে বললাম। ট্রান্সফরমারের কয়েল থাকে, এটা একটা অস্থায়ী চুম্বক হিসেবে কাজ করে। এই কয়েলগুলো সলিনয়েড, এই সলিনয়েডে বিদ্যুৎ সাপ্লাই করা হলে বিদ্যুৎ শক্তিটা কিছু চুম্বক প্রাবল্যতা অর্জন করে, এবং এর ফলে যন্ত্রকে ঘুরাই দেয়। ডিটেলস পড়লেই বুঝতে পারবা। ব্যাস, এগুলো তোমাদের শীটের মধ্যে দেওয়া আছে। বিদ্যুতের সাথে চুম্বকত্বের সম্পর্ক, এটার কিছু পরীক্ষা আসার মতন
কিছু নাই, সুতরাং পড়তে হবে না। ওকে, তো আমরা চুম্বক এবং শব্দ নিয়ে আলোচনা করলাম এতক্ষণ প্রায়। যারা ছিলা এই দীর্ঘ সময়, যারা 1.5 ঘন্টার মতো ছিলা, তোমাদের সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত এবং সেফ থাকবে। আবার দেখা না হওয়া পর্যন্ত সবাই সুস্থতা কামনা করি এবং সেদিন আবারও করব। ওকে, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকের নেক মাকসুদগুলো পূরণ করে দাও। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।